আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মোবারক। আশা করি আপনারা আনন্দে ঈদ উদযাপন করছেন। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর ঈদ আপনাদের জীবনে নিয়ে আসুক আনন্দ। সেই আনন্দের পাশাপাশি আমাদের রাজনৈতিক জীবনে আমরা দেখতে পাচ্ছি সেই ঈদের পরে হয়তোবা আবারও রাজনৈতিক কারণে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠতে পারে, বিশেষ করে সংস্কারের বিভিন্ন প্রস্তাবে মতদ্বৈততা বা ভিন্ন অবস্থান নিয়ে অনেকগুলো বিষয়ে আমরা দেখেছি একমত হয়েছে। আবার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলা ভিন্ন পথে অবস্থান নিয়েছে। সে কারণে আমি আমার এই ভিডিওর হেডলাইনটা দিয়েছি ভিন্ন মতের রাজনীতি, এক পথের সংস্কার সম্ভব। আমরা অনেকগুলো বিষয় থেকে আমি দুটি বিষয়কে চুজ করেছি। সেটা হচ্ছে, একটি হচ্ছে যে উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি এবং প্রধানমন্ত্রীর, একই ব্যক্তির প্রধানমন্ত্রী পদে দুইবারের বেশি থাকা বা না থাকা নিয়ে। এখানে প্রথমে আমি অনেকগুলো বিষয় বলছি, আমি ওগুলোতে টাচ করবো, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো। আসি আমরা উচ্চকক্ষ নিয়ে। উচ্চকক্ষের ধারণাটা আমরা জানি, দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি অনেক আগেই এই প্রস্তাবটা দিয়েছে এবং তারা বলেছিল যে সংসদে আরেকটি উচ্চকক্ষ থাকবে। কিন্তু সেই উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া কি হবে সেটা বিএনপির পক্ষ থেকে আগে পরিষ্কার করা হয়নি। উচ্চকক্ষের ধারণাটা আসার মূল কারণটা হচ্ছে যে সংসদে আমি প্রথমে বলি, আমাদের নিম্নকক্ষে যে নির্বাচন পদ্ধতি যেটা আছে, সেটা যে পদ্ধতিতে আমরা এখন নির্বাচন করি সেটাই থাকছে। আর উচ্চকক্ষে যে প্রস্তাব করা হয়েছে যে ১০০ জন প্রথম করা হয়েছিল, পরে বলা হয়েছে ১০৫ জন। এই ৫ জন থাকবেন রাষ্ট্রপতির সিলেকশনের পাওয়ারে থাকবে। তিনি তার মতো করে ৫ জন ব্যক্তিকে সিলেক্ট করবেন রাষ্ট্র থেকে। সেটা সম্ভবত ভারতেও আছে, খুব সম্ভবত ভারতে রাষ্ট্রপতি ১০ জন সিলেক্ট করতে পারেন। এই ১০০ জনের নির্বাচিত করার যে প্রক্রিয়া, সংস্কার কমিশন বলছে নিম্নকক্ষে রাজনৈতিক দলগুলো যে বুথের হার অর্জন করবে, সেই বুথের অনুপাতেই উচ্চকক্ষে ওই আসনগুলা বন্টন হবে। লেটস সে কোনো দল নিম্নকক্ষে ৫০% ভোট পেল, তাহলে উচ্চকক্ষের সেই ১০৫ জনের মধ্যে সে ৫২ জন পাবে বা ৫৩ জন পাবে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী। আর বিএনপির প্রস্তাব হচ্ছে যে উচ্চকক্ষের যে সংসদ সদস্যরা হবেন, তারা হবেন নিম্নকক্ষে অর্জিত আসন সংখ্যার অনুপাতে। ধরুন সংসদে কোনো দল পেল ১৫০টি আসন নিম্নকক্ষে, আবার ভোট পেল মাত্র ৩৫%। ৩৫%ও আমরা জানি এদেশের সরকার গঠন হয়েছে ১৬০টা ১৭০টা আসন পেয়েছে। সেই ক্ষেত্রে আপনাদের একটা উদাহরণ দিই আমি। ২০০৮ সালে আপনারা জানেন যে বিএনপি প্রায় ৩৩% ভোট পেয়েছিল। ৩৩% ভোট পেলে তাদের আসন সংখ্যা হওয়ার কথা ভোটের অনুপাতে হলে প্রায় ১০৫টি, কিন্তু বিএনপি আসন পেয়েছিল মাত্র ৩০টি। আবার ২০০৮ সালে আওয়ামী লীগ ভোট পেয়েছে ৪৯%। ৪৯%-এ তার আসন সংখ্যা পাওয়ার কথা ১৫০-এর চেয়ে কম, ১৪৯টা বা ১৫০টা। কিন্তু আওয়ামী লীগ আসন পেয়েছিল প্রায় ২৩০টি। এটাই হচ্ছে পার্থক্যটা। এখন মনে করুন উচ্চকক্ষে যেটা বলছে যে সংস্কার কমিশন, এক্সকিউজ মি, যে যে বুটের অনুপাতে, তাহলে বুট যদি মনে করেন আগামী সংসদ নির্বাচনে কোনো দল পায় 40% পেয়ে মনে করেন সে আসন পেয়ে গেল প্রায় ২২০টা বা ২৩০টা, তাহলে তার 40% অনুযায়ী তার আসন আসবে প্রায় ১২০টা।
কিন্তু আসনের হিসাবে করলে 220টি আসন যদি বা 230টা আসন যদি পায় কেউ, তাহলে সে পেয়ে যাচ্ছে প্রায় 80টা সিটের মতো। এইখানে হচ্ছে পার্থক্যটা। অর্থাৎ বিএনপি বলছে এখন যেভাবে মহিলা সদস্যরা নির্বাচিত হন, অর্থাৎ সংসদে যার যত আসন আছে সেই আসনের অনুপাতে মহিলা সদস্যদেরকে নিয়োগ দেওয়া হয়, ঠিক একইভাবে উচ্চকক্ষেও যারা সংসদ সদস্য হবেন তারা ওই আসনের অনুপাতে পাবেন। আমার অ্যানালাইসিস হচ্ছে, যদি একই পদ্ধতিতে যেভাবে মহিলা সদস্যদেরকে নির্বাচন করা হয়, ঠিক একইভাবে যদি উচ্চকক্ষের সংসদ সদস্যদেরকেও সিলেক্ট করা হয়, সেক্ষেত্রে কিছু ব্যক্তি বা অতিরিক্ত মানুষ সংসদে যাবেন। এখন এই মানুষগুলাকে হয়তো দল যদি আগেই সিলেক্ট করে ঘোষণা করে যে আমরা এদেরকে সংসদে পাঠাবো, হতে পারেন তিনি একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন দক্ষ শিক্ষক, হতে পারেন তিনি একজন সংস্কৃতিকর্মী, সমাজকর্মী, বা একজন গার্মেন্টস কর্মী হতে পারেন, বিভিন্ন ধরনের পেশার উপজাতি হতে পারেন, বিভিন্ন শ্রেণী পেশার বা জাতিগোষ্ঠীর মানুষকে সেখানে সিলেক্ট করা হলো। প্রশ্ন হচ্ছে, এইভাবে হলে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পাচ্ছে নিম্নকক্ষে, তাদেরই মেজরিটি থাকতেছে উচ্চকক্ষে। আর যেটা সংস্কার কমিশন তার প্রস্তাবে বলছে, এবং আমি দেখলাম যে এনসিপিকে বা জামাতও সম্ভবত সেটাই বলছে, কারণ এটা খুব স্বাভাবিক, সেখানে আবার রাজনীতি আছে, প্রত্যেক দলই তার রাজনৈতিক অবস্থানের বেনিফিশিয়ারিটি আগে খুঁজবে। যদি মনে করেন, লেটসে আমি ফর এক্সাম্পল, আমি উদাহরণের জন্য বলছি, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলো, বিএনপি ভোট পেল 45% বা 50%। 50% ভোট পেয়েও বিএনপির আসন সংখ্যা তখন থাকবে উচ্চকক্ষে 105 জন হলে 52টা, আর বাকি 52টা বা 53টা ভাগ করে নেবে সব বিরোধী দল। আর যদি আসন সংখ্যা বিএনপি পেয়ে যায় 220টা বা 230টা, সেই ক্ষেত্রে বিএনপি পাচ্ছে 80টা। যাই হোক, আমি এই উদাহরণটা আগেও বলছি। এখন প্রশ্নটা হচ্ছে, এইভাবে যদি যে পদ্ধতিতে বলা হচ্ছে, তাহলে আমাদেরকে যেটা বিবেচনা করতে হবে, সংসদে আইন প্রণয়নের ক্ষেত্রে কিভাবে আইনটা প্রণয়ন হবে, এইটা হচ্ছে বড় প্রশ্ন। এখন মনে করুন আপনি সাংবাদিকতার নীতিমালা ঘোষণা করবেন বা পুলিশের নিয়োগের নীতিমালা ঘোষণা করবেন, একটি আইন আপনি পাশ করলেন, সেই আইনটি পাশ হতে হবে তখন নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের যৌথ সম্মতিতে, অথবা যেটা দেখা দেবে তখন যে নিম্নকক্ষ যদি একটি আইন পাশ করে উচ্চকক্ষে পাঠায় সেটা অ্যাপ্রুভের জন্য, এখনো আইন হয়নি বাংলাদেশ ওইভাবে, আমি প্রেডিকশন করছি দর্শক, পাঠালেন। এখন দেখা গেল যে উচ্চকক্ষে ওই অনুপাতিক হারে সংসদ সদস্যরা নির্বাচিত হওয়ার কারণে বিরোধী দলের সংখ্যা বেশি আসলো, তখন তারা বললো আমরা এটা মানি না। আপনি বললো আপনি এটা সংশোধন করেন, ওইটা সংশোধন করেন, ওইটা করেন, ওইটা করেন। এখন সেই বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রীয় স্বার্থে যে সংশোধনের প্রস্তাব দেওয়া হবে, তার নিশ্চয়তা কোথায়? বাংলাদেশের রাজনীতি কি আমরা মনে করি সেই পরিমাণ সংস্কৃতি ডেভেলপ করেছে? তখন দেখা যাবে যে একটি সরকারকে পদে পদে হুচট খেতে হচ্ছে, এমনকি তারা অনেক সময় কোনো আইনই প্রণয়ন করতে পারবে না। একদিকে আইন প্রণয়ন করতে বাধা দেবে, অন্যদিকে মাঠে গিয়ে মেটা বক্তৃতা দেবে, বলবে যে সরকার কাজে ব্যর্থ হচ্ছে, কোনো আইনই প্রণয়ন করতে পারছে না। নাও বটম লাইন, তাহলে আমাদের কি করতে হবে? ইটস টু আর্লি টু সে সামথিং। আমি বলবো বিএনপি, এনসিপি, জামাত সহ, সংস্কার কমিশন সহ সকলে মিলে আরও বিশদ আলোচনার প্রয়োজন আছে বাংলাদেশে। কারণ আপনি যদি ওইভাবে উচ্চকক্ষের দ্বারা অনুমোদন নিতে হয় কোনো আইনের, সেখানে আবার রাষ্ট্রপতির যদি বিশেষ ক্ষমতা থাকে যে যদি উভয় কক্ষ যদি কোনো মতে একমত না হতে পারে রাষ্ট্রপতি, সেই ক্ষেত্রে কোনো অর্ডিন্যান্স জারি করতে পারেন কিনা, অনেক জটিল ব্যাপার আছে। কারণ হুট করে একটি আইন করলেই যে আপনি সমাধান নিয়ে আসবেন বা রাষ্ট্রের কল্যাণের জন্য হয়ে যাবে, আমি সেটা বিশ্বাস করি না। তবে গণতন্ত্রকে যদি সাস্টেইনেবল করতে হয় এবং আনকোয়েশনেবল রাখতে হয়, তাহলে অবশ্যই সকলের মতের ঐক্যের ভিত্তিতেই সংস্কার করতে হবে। দ্বিতীয় যে প্রশ্নটা আসছে যে
প্রধানমন্ত্রী, বিএনপি বলছে যে পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিএনপি সেটা আগেও বলেছিল, অর্থাৎ দুইবার হওয়ার পর অবশ্যই তৃতীয় ব্যক্তি হবেন। কিন্তু দেশ ও জাতির বৃহত্তর প্রয়োজনে যদি দেখা যায়, রাষ্ট্রের প্রয়োজনে, যেমন এই কথাটা এখন অনেকেই বলেন যে এই মুহূর্তে ডক্টর ইউনূসই হচ্ছেন ফিট, তার বিকল্প আর কেউ নেই। এবং এটা কিছু ক্ষেত্রে স্বীকার করতেই হবে, ডক্টর ইউনূস ছাড়া অন্য কেউ হলে ভারত যেভাবে ন্যারেটিভ সৃষ্টি করেছিল, আমি মনে করি এই ইন্টারিম গভর্নমেন্টকে একেবারে পুরো টার্মোইল করে দিত। এটা হতেও পারে সেই বাস্তবতা। তাহলে অন্য আরেকজন হলে এরপরে যদি রাষ্ট্রের প্রয়োজনে মনে করা হয় যে ওই ব্যক্তিকে আমরা আবার চাই, তাহলে তিনি হতে পারবেন। অর্থাৎ পরপর দুইবারের বেশি হতে পারবেন না কেউ। আর এনসিপি বা অন্য দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে একই ব্যক্তি কখনো দুইবারের বেশি হতে পারবেন না, যেটা আপনার ব্রিটেনেও আছে, আমেরিকায়ও আছে, আরও অনেকগুলো দেশেই আছে। এখন বাস্তবতা কি বলে? আমাদের নাইবার কান্ট্রি ভারতে নরেন্দ্র মোদী কিন্তু একাধিকবার, দুইবারের বেশি কিন্তু প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধীও সম্ভবত ছিলেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন, পাকিস্তানে বেনজির ভুট্টো ছিলেন, বাংলাদেশে বেগম খালেদা জিয়া ছিলেন, শেখ হাসিনা ছিলেন। এখন আপনি ইউরোপের রাজনীতির সাথে এশিয়ার রাজনীতির গুণগত অনেক পার্থক্য আছে। এই বাস্তবতা বুঝেই আমি মনে করি আমাদের সংবিধানের সংশোধনী প্রস্তাবনাগুলো উত্থাপন করতে হবে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে মাহাথির মোহাম্মদের কথা ধরেন, কাজেই এই উদাহরণগুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে এবং আরও বিশদ আলোচনা করেই আমাদের এই সকল প্রস্তাবনা পাশ করতে হবে। তবে মনে রাখতে হবে, একদিকে যেমন নির্বাচনের সময় চলে আসছে, এত জটিল আলোচনা সমালোচনা এগুলা, তবে হ্যাঁ, আন্তরিক হলে সব দল একত্রে বসে আমি মনে করি এটা করা যে খুব যে কঠিন হবে তা কিন্তু নয়। তাছাড়াও আরও অনেকগুলা বিষয়ে দেখেন দ্বিমত আছে। যেমন 4 বছর হবে সংসদের মেয়াদ, তারা প্রস্তাব করেছেন, এখন আছে 5 বছর। আমি এই ক্ষেত্রে আমার স্পষ্ট অবস্থান হচ্ছে 5 বছর থাকাটাই প্রয়োজন। কারণ বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশে 4 বছর পরেই আপনি নির্বাচন করবেন, কত কোটি টাকার প্রয়োজন হচ্ছে? আমি মনে করি না প্রয়োজন আছে এটা পরিবর্তন, এটা আমার কাছে গ্রহণযোগ্য হয়নি। তারপর যে এই দুটাতে আমি বললাম, নিম্নকক্ষ এবং সমর্থন থাকলেও সংবিধান সংশোধনে গণভোট লাগবে না, সংবিধান সংশোধনে গণভোটের প্রয়োজন নেই। এটা আবার একটা বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বয়স তারা বলছেন 21 বছর। এখানে আমার একটু বিকল্প আছে দর্শক, আমি অনেকদিন আগে একটি ভিডিও করেছিলাম। দেখুন, আপনার একটা মানুষের বয়স যখন 18 হয়ে যাচ্ছে, আপনি তাকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিচ্ছেন, তাকে বিয়ের পারমিশন দিয়ে দিচ্ছেন, সে বিয়ে করতে পারতেছে, তার নিজস্ব সিদ্ধান্ত নেবার ক্ষমতা আপনি দিয়ে দিচ্ছেন, তাহলে কেন আপনি সংসদ সদস্য হওয়ার বয়স 25 করবেন? আবার তারা বলছে 21। আমি 25-21 নয়, যদি আপনি সাংবিধানিক রাইট আপনি তাকে 18 বছরে দিয়ে থাকেন, তার সিদ্ধান্ত নেবার ক্ষমতা আপনি দিয়ে থাকেন, বাবা মার সিদ্ধান্ত ছাড়াই তার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি আপনি 18 বছর হওয়ার পরে সারা পৃথিবীতে যেটা আছে দিয়ে থাকেন, এই সকল দেশে 18 বছর পরে আমরা আমাদের সন্তানদের কিন্তু আমরা কথা শোনাতে পারবো না, সে তার মতো করে ডিসিশন নিতে তার সাংবিধানিক রাইট হয়ে যায়। তো তেমনি তাহলে কেন আপনি সংসদ সদস্য হওয়ার বয়স 25 রাখবেন? এটা 18ই করা যেতে পারে। এটা হচ্ছে সম্পূর্ণই আমার পার্সোনাল অপিনিয়ন। এখানে 21 বছর বলছে তারা, আমি ওই সকল 21 বছরের পক্ষ না। তারপর ভোটার হওয়ার বয়স হলো, ভোটার হওয়ার বয়স 18ই রাখতে হবে। যাই হোক, আরও অনেকগুলো বিষয় আছে। এখন প্রশ্ন হচ্ছে, তো সেটা নয়, মেইন যেটা হবে, আমি যেটা মনে করি, সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ নিয়ে রাজনৈতিক তিক্ততা বাড়ানো যাবে। সেই তিক্ততা বাড়াতে গেলে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হবে এবং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ফিরে যাওয়ার যে স্বপ্ন নিয়ে প্রায় 1500 মানুষ আত্মাহুতি দিয়েছে, সেটাই হয়তো বা দেখা যাবে যে আবার বিঘ্নিত হবে। আর সে কারণেই আমি আশা করব রাজনৈতিক দলগুলোকে যেন তারা সকলে বসে ঐক্যমতের ভিত্তিতে, মনে রাখবেন, তত্ত্বগতভাবে আলোচনা না করে বাস্তবতার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার রাজনীতির রিয়ালিটি বুঝে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে উচ্চকক্ষ কীভাবে নির্বাচিত হবে এবং প্রধানমন্ত্রী পদে কয়বার থাকা যাবে। আশা করি আজকের ঈদের এই দিনে জনগণের জন্য এই প্রত্যাশা করি, দেশের মানুষের জন্য এই প্রত্যাশা করি
যে আমরা একটা সুন্দর সলিউশনে আসতে পারবো। আজ এ পর্যন্তই।